আপনার লজ্জা শরম কিছু নেই? কোন মুখে আপনি আমার সামনে এসেছেন? এলাকার মোড়টায় আমি দাঁড়িয়েছিলাম বললে ভুল হবে। আসলে একজনের জন্য অপেক্ষা করছি। যার জন্য অপেক্ষা করছি, সত্য বলতে কি আমি তাকে চিনতাম না, এমনকি তার নামও জানতাম না। তবে গত পরশুর ঘটনার পরে মেয়েটার নাম জানলাম, ইশরাত জাহান অধরা। আমার জন্য মেয়েটার এমন একটা বড় ক্ষতি হয়ে যাবে আমি সেটা এখনও বিশ্বাস করতে পারছি না। একবার ভাবলাম যে করে হোক মেয়েটার সাথে আমার কথা বলা উচিত, সরি বলা দরকার। আর বলা দরকার, কাজটা আমি ইচ্ছে করে করিনি, আমি এসবের কিছু জানতামও না। সকাল থেকে অধরার জন্য অপেক্ষা করতে করতে যখন ওকে দেখলাম, তখন আমি দৌড়ে ওর সামনে এসে দাঁড়াতে না দাঁড়াতেই আমার দিকে একটু তাকিয়ে ও আমাকে খুব কড়া মুখে কয়েকটা কথা বলল। অবশ্য আমি কিছু মনে করিনি। অন্যান্য মেয়ে হলে হয়তো নির্ঘাত আমার গালে এতক্ষণে কষে কয়েকটা থাপ্পড় লাগিয়ে দিত। ও হয়তো ভাবছে আমি ওকে আবার বিরক্ত করছি। আমি বললাম, দেখুন, আপনার সাথে যা হয়েছে তার জন্য আমি ভীষণ দুঃখিত। বিশ্বাস করুন, আমি কিছুই জানি না, আপনি আমাকে ভুল বুঝছেন। কথাটা বলেই আমি একটু চুপ করে রইলাম। আসলে কিভাবে যে সব কিছু বলবো কিছুই বুঝতে পারছি না। অধরার কাঁধে একটা ব্যাগ, শুনেছি এয়ারটেল অফিসে কাজ করে, দেখতে খুব সুদর্শন। আমি কিছু বলতে যাব, অমন সময় অধরা বলল, সাধু সাজার চেষ্টা করছেন তাই না? দেখুন, আপনি আমার সামনে থেকে সরেন, আর না হলে আমি লোকজন ডাকবো। আমি আর কিছু বলতে গিয়েও বললাম না। মেয়েটার সামনে থেকে সরে গেলাম। তারপর অধরা আমার সামনে দিয়ে হেঁটে গিয়ে একটা রিকশায় উঠে চলে যায়। এই মেয়েটার কাছে আমি এতটা ছোট হব ভাবতেও পারিনি। আমার কোনো দোষ নেই, সব দোষ শিহাব হারামজাদার। এলাকার সবাই বড় ভাই বলে ডাকে, অনেকে ভয় পায়, অনেকে বলতে গেলে সেই অনেকের মধ্যে আমিও আছি। তবে আমাকে দিয়ে এমন একটা কাজ করাবে আমি কিছুই জানতাম না। আমিও একটা অফিসে কাজ করি। ওই দিন অফিসের একটা পার্টি ছিল। পার্টিতে খানিকটা সময় অ্যাটেন্ড করে সবার সাথে টুকটাক দেখাশোনা করে বাসার দিকে রওনা দিলাম। আসলে আমার এসব পার্টি ভালো লাগে না, এই কারণে যে কেউ যদি আবদার করে ড্রিঙ্কস করতে বলে, তখন যদি ফিরিয়ে দেই যে আমি ড্রিঙ্কস করি না, হয়তো অনেকে এই ব্যাপারটা নিয়ে হাসাহাসি করবে। এমন একটা পার্টিতে ড্রিঙ্কস কেন করছি না, বা অনেকে আমাকে মনে মনে খ্যাত বলে আখ্যায়িত করবে, তাই চলে আসলাম। তখন প্রায় রাত 8টা পেরিয়ে গেছে। এলাকার মোড়ে এসে রিক্সা থেকে নেমে গলির দিকে যাচ্ছিলাম। গলির দিকে হাঁটতে হাঁটতে দেখলাম শিহাব ও আরও কয়েকটা ছেলে একসাথে দাঁড়িয়ে আছে। আমি ওদের ক্রস করে যেই একটু সামনে গেলাম, পিছন থেকে একজনের মুখ থেকে শুনতে পেলাম, ভাই, এই মালটারে দিয়া কাজ করান। আর ঠিক তখনই ডাক আসলো, এই দাঁড়াও। আমি পেছনে না তাকিয়ে কোনো সাড়া শব্দ না করে হাঁটতে লাগলাম, এমন একটা ভাব যেন কিছুই শুনিনি। আরেকটু এগিয়ে যেতে একটা ছেলে এসে আমার কাঁধে হাত দিয়ে বলল, সান্দুকানে কম হুনুনি, ভাইজান ডাকে, আহ একটু। সত্য বলতে কি আমি খুব অবাক হয়ে গেলাম, আমাকে ডাকলো কেন, আর আমাকে দিয়ে ওদের কাজ কি? চুপচাপ কিছু না বলে ওদের সামনে গেলাম। ওরা কিছুক্ষণ আমার দিকে তাকিয়েছিল। তারপর শিহাব বলল, ভয় পাওয়ার কিছু নেই, আমরা তোমাকে কিছু করব না, জাস্ট আমাদের ছোট্ট একটা কাজ করে দিলেই হবে। আমি বেশ কিছুটা সময় নিয়ে বললাম, দেখুন, আমি আপনাদের কোনো কাজেই জড়াতে চাই না, আপনারা অন্য কাউকে দেখেন, আর প্লিজ মাফ করবেন। এইটা বলে আমি চলে আসার সময় শিহাব আমার হাতটা ধরে বলল, আরে আরে, কোথায় যাচ্ছ? বলছি তো আমার কাজটা করে দিতে হবে। আমি একটু চুপ করে রইলাম। আমার কেমন জানি লাগলো। এইসব ছেলেপেলের কাজই 2 নাম্বার, কিন্তু ওরা আমাকে টানছে কেন? এবার আমি স্বাভাবিক হয়ে বললাম, আচ্ছা, আপনাদের কাজটা বলেন, কি করতে হবে? এই তো লাইনে আসছ। এটা বলে একটা হাসি দিয়ে পকেট থেকে একটা খাম বের করে আমাকে বলল, এই খামটা ওই যে টিয়া রঙের 3তলা বাড়িটা দেখছো, ওইটার দোতলায় একটা মেয়ে আছে, নাম অধরা। এই খামটা ওনাকেই দিয়ে আসবা, ব্যাস এতটুকুই কাজ। আমি খামটার দিকে ভালো করে তাকিয়ে বললাম,
এই খামে কি আছে? আমার কথা শুনে শিহাব চোখে চশমা লাগিয়ে একটু হাসি দিল। পাশ থেকে এর চেলা একজন বলে উঠল, এইগুলো তোমার না জানলেও চলবে, এটাতে শুধু একটা কাগজ আছে। ও আচ্ছা, এই ব্যাপার। তা এই কাজটা আপনাদের মধ্যে যে কোনো একজন দিয়ে আসলেই তো হয়। তারপর শিহাব বলল, সব কাজ সবাইকে দিয়ে হয় না। জি ঠিক বলেছেন, সব কাজ যেমন সবাইকে দিয়ে হয় না, তেমনি এই কাজটাও আমাকে দিয়ে হবে না। আমার কথাটা শুনে সবাই একটু চমকে গেল। সাথে সাথে শিহাব চোখ থেকে চশমাটা খুলে ফেলল। সত্য বলতে কি, আমি একটু ভয় পেয়েছিলাম। সামান্যই তো একটা কাজ, খামটা দিয়ে চলে আসা। আমি খামটা শিহাবের হাত থেকে নিয়ে বললাম, ইয়ে মানে খামটা কি অধরার হাতেই দিতে হবে? সবাই একটু হাসলো, আমিও একটু হাসলাম ওদের সাথে তাল মিলিয়ে। হ্যাঁ, অধরাকেই, অন্য কারো হাতে দিবে না। আর এই খামটা নিয়ে যখন ওদের বাসার কলিং বেল 2-3 বার চাপলাম, তখন একটা 12 কি 13 বছরের ছেলে দরজা খুলল। দরজার ভিতরে অনেক লোকজন দেখলাম, সম্ভবত আত্মীয় স্বজন বেড়াতে আসছে, পোশাক আশাকে বুঝতে পারছিলাম। তারপর একটা ছেলে এসে বলছিল, কি চাই? চুপ করে আছেন কেন? কিছু বলুন, কাকে খুঁজছেন? অধরা আছে? ছেলেটা আমার দিকে কেমন করে যেন একটু তাকিয়ে থেকে বলল, আপনি কি অধরা আপুর বন্ধু? আমি কি বলবো বুঝতে পারছিলাম না। ছেলেটা হয়তো অধরার ছোট ভাই। হ্যাঁ, তোমার আপুর বন্ধু, একটু ডেকে দেওয়া যাবে? ভিতরে আসুন। না না, ভেতরে কোনো কাজ নেই, তুমি তোমার আপুকে একটু ডেকে দাও, আমি কয়েকটা কথা বলে চলে যাব। ভিতর থেকে একজন মহিলা বলল, কে আসছে রে রায়হান? আপুর এক বন্ধু আসছে। আমার অবস্থা খুব করুণের দিকে যাচ্ছিল তখন। তারপর মহিলাটা এসে আমার সামনে দাঁড়িয়ে একবার আমার দিকে তাকায়, একবার ভিতরের মানুষগুলোর দিকে তাকায়, তারপর বলল, যা বলার আমাকে বলো। না মানে আন্টি, আপনাকে বললে হবে না, অধরাকে বলতে হবে। তারপর মহিলাটা আবার আমার দিকে একবার তাকায়, আবার ভিতরের লোকজনের দিকে তাকায়। আমি কিছু বুঝতে পারছিলাম না। এরপর সোফায় বসে থাকা সেজেগুজে থাকা আরেকজন মহিলা আমার সামনে আসলো। তারপর অধরার মা একটা হাসি দিল মহিলাটির দিকে তাকিয়ে, আর বলল, অধরার বন্ধু। তারপর সেজেগুজে থাকা মহিলাটা বলল, তা বাহিরে কেন? ভিতরে আসো। এ সময় বন্ধু বন্ধুর পাশেই থাকতে হয়। আমি কিছুই বুঝলাম না উনি কিসের কথা বলতেছে। আমি বললাম, দেখুন, আমার বেশি সময় লাগবে না, 2-3 মিনিট হলেই চলবে, অধরাকে এই খামটা দিয়ে চলে যাব। আমার কথাটা শুনেই দুজনেই একটু চমকে গিয়েছিল, তবে একটু বেশি চমকালো সেজেগুজে থাকা মহিলাটা। আমি কিছু বোঝার আগেই সেজেগুজে থাকা ওই মহিলাটা ঝট করে আমার হাত থেকে খামটা নিয়ে ফেলেছিল। কি হচ্ছে না হচ্ছে আমি কিছুই জানি না, অবশ্য আমার না জানলেও চলছিল। সেজেগুজে থাকা মহিলাটা খামটার দিকে একটু দেখে এক টান দিয়ে খামটা ছিঁড়ে ভিতরের কাগজটুকু পড়তে শুরু করে। আমি বুঝলাম এখন আমাকে এখান থেকে যেতে হবে। আমি যেই চলে যাওয়ার প্রস্তুতি নিলাম, অমনি ওই মহিলাটা বলে উঠল, এই ছেলে, কোথাও যাবে না, এখানে দাঁড়িয়ে থাকো। জি আমি কোথাও যাচ্ছি না। অবশ্য আমার কোনো ভয়ের কারণ ছিল না, আমি তো কিছু জানতাম না, আমাকে শুধু এটা দিতে বলেছে। ওই মহিলাটা লেখাটা পড়ে আমার দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকলো। ভিতরের লোকজনও আমাদের দিকে তাক করে তাকিয়ে আছে। তারপর মহিলাটা ভেতরের সবাইকে বলে উঠল, এই চলো, এই বিয়ে হবে না? আমি একটু চমকে গেলাম। আমার বুঝতে একটু বাকি রইল না এই লোকগুলা অধরাকে দেখতে এসেছে। কথাটা শুনেই ভিতরের লোকগুলা দাঁড়িয়ে গেল। মহিলাটা ভিতরে কয়েকজনকে কাগজটা দেখাই, ওরা ভাবছে আমি অধরার প্রেমিক, কিন্তু আমি তো ওর কেউ না। আসলে ওই ঘটনার দিন অধরাকে পাত্রপক্ষ দেখতে আসে, আর যেই খামটা পড়ল ওরা সবাই মনে করলো আমি ওকে ভালোবাসি, আমি ওর প্রেমিক। আর ব্যাক্কেল শিহাব্বাটা লেখার নিচে ওর নাম দেয় নাই। আমি ওদের কাউকে কিছু বোঝাতে পারিনি যে কাজটা আমার করা না, আমার কথাই শুনতে চাইছিল না। কিন্তু কে শুনে আমার কথা? যখন দেখলাম পরিস্থিতি খুব খারাপের দিকে, আমি কেটে পড়েছিলাম। চলে আসার সময় অধরাকে দেখতে পেলাম একটা পিঙ্ক কালারের শাড়ি পরে সেজেছিল।
ওর ভাই আমাকে দেখিয়ে দিচ্ছিল যে আমি সেই ছেলে। বুঝলাম এটাই অধরা। আমি আর কিছু না ভেবে অফিসে চলে গেলাম। অফিসে ঘন্টাখানেক কাজ করার পর ভাবলাম যে করে হোক মেয়েটাকে সব খুলে বলতে হবে। আর এই মেয়েটাকে যে ফ্যামিলির কাছে বিয়ে দিতে চাচ্ছিল, এ কেমন ফ্যামিলি? ঠান্ডা মাথায় কিছু না ভেবে আমাকে কিছু জিজ্ঞাসা না করে বিয়ে হবে না এই হইচই শুরু করে দিল। আর অধরার বাবা মাও একবারও আমাকে জিজ্ঞেস করে নাই। ওদেরকে সান্ত্বনা আর বোঝাতেই ব্যস্ত ছিল। ঘন্টাখানেক কাজ করার পর অফিস থেকে ছুটি নিয়ে আমার কাজগুলা হেলাল ভাইকে বুঝিয়ে দিয়ে বের হয়ে গেলাম। আমার অফিস থেকে সোজা এলাকায় গিয়ে অধরার পাশের প্রতিবেশী থেকে ওর অফিসের ঠিকানাটা নিয়ে সোজা ওর অফিসে গিয়ে রিসিপশনিস্ট এর কাছ থেকে নামটা বলে দেখা করতে চাইলাম। একটু বসে থাকার পর অধরা আমার সামনে এসে বলল, আপনার তো সাহস কম না, আপনি আমার অফিসেও চলে এসেছেন। বুঝলাম মেয়েটা আমার প্রতি রেগে আছে। আমি ইতস্তত হয়ে বললাম, দেখুন আপনার সাথে আমার কথা আছে, আমাকে 5টা মিনিট সময় দিন। আপনি কি করে ভাবলেন আমি আপনাকে সময় দিব? ফাজলামির একটা সীমা থাকে। আপনি যা করেছেন এর পরও আপনি। অধরা পুরোটা কথাটা না বলেই থেমে যায়। কথাগুলো বেশ আস্তে আস্তে বলছিল যেন কেউ বুঝতে না পারে, কিন্তু কথাগুলোর মাঝে কেমন একটা রাগ ও কষ্টের ছায়া পেলাম। দেখুন, যে খামটা আমি দিয়েছিলাম ওটা আমার না, ওটা শিহা। প্লিজ চুপ করুন। এই বিষয়ে আমি আর ভাবতে চাই না, আর কিছু জানতেও চাই না। একজনকে আঘাত দিয়ে আবার মায়া দেখাতে এসেছেন? আপনি আসতে পারেন, এটা অফিস, এখানে আর আসবেন না। আমাকে পুরো কথাটা বলতে না দিয়েই অধরা এই বলে আমার সামনে থেকে চলে গেল। প্রায় 2 দিন কেটে গেল। আমিও এই ব্যাপারে আর কিছু ভাবলাম না, কিন্তু এই বিষয়টা আমাকে কোনোভাবেই শান্তি দিচ্ছিল না। এই বিষয়টা মাথায় আসলেই নিজেকে অপরাধী মনে হয়, কিন্তু আমাকে যে করে হোক বিষয়টা নিয়ে কথা বলা দরকার। এরপর প্রতিদিন সকালবেলা একটু আগে বের হয়ে ওই রাস্তার মোড়টায় দাঁড়িয়ে থাকতাম অধরার জন্য। ও আসলে ওর পিছু পিছু হাঁটতাম। আমি কিছু বলতে গেলেই ওই ড্যাবড়া ড্যাবড়া চোখ দুটো বড় করে আমার দিকে তাকালে আমি আর কিছু কেন যেন বলতে পারি না। এইভাবে 1 দিন 2 দিন 3 দিন চলতে চলতে 17 দিন পার হয়ে যায়। এই 17টা দিন আমি কিছুই বলতে পারিনি এটা বললে ভুল হবে, আমাকে বলার সুযোগটাই দেয়নি। 18 দিনের মাথায় আমি একই নিয়মে সেই মোড়ে দাঁড়িয়ে থাকলাম। সিদ্ধান্ত নিলাম আজকে যে করে হোক বলবো। ও যখন আমার সামনে আসলো আমি ওর পিছন হাঁটতে হাঁটতে বললাম, শুনেন, আপনার সাথে কথা আছে। ও কিছু না বলেই রিক্সা ঠিক করতে লাগলো, এমন একটা ভাব যেন কিছুই শুনেনি। আমি উত্তেজিত হয়ে বললাম, আজকে আমার কথা শুনতে হবেই আপনাকে। অধরা তারপরও রিক্সা ঠিক করতে লাগলো। ও যখন রিক্সা ঠিক করে রিক্সায় উঠতে যাবে আমি অমনি ওর হাতটা টেনে ধরে বললাম, কি বলতেছি কথা কানে যায় না? নিজেকে কি মনে করেন? আমি যখন ওর হাতটা ধরলাম ও খানিকটা অবাক হয়ে গেল। ওর গোলাপি ঠোঁট দুটো যেন প্রস্তুত নিচ্ছে আমাকে কিছু বলার জন্য। আমি সেই সুযোগটা না দিয়ে আবার বললাম, একদম চুপ, আজকে আমি বলবো, চুপচাপ দাঁড়িয়ে শুনবেন। ওই দিন আমি শুধু বার্তাবাহক ছিলাম। ওই কাগজটা না ছিল আমার লেখা। ওটা এলাকার শিহাব আমাকে দিয়ে আপনার কাছে পাঠিয়েছে। আমি এর কিছুই জানি না। আমার ওপর রেগে না থেকে আমাকে ধন্যবাদ জানানো উচিত ছিল, এই কারণে যে ওইসব পাগল ফ্যামিলির ঘরে আপনার বিয়ে হয়নি। আশা করি কথাগুলো বুঝতে পেরেছেন। আর হ্যাঁ, আমি আপনাকে ভালোবাসতাম না, তবে এই কয়েকদিনে আপনার পিছনে ছুটতে ছুটতে আপনাকে আমার ভালো লেগে গেছে। কথাগুলো বলেই একটা দীর্ঘ শ্বাস নিলাম। আশেপাশের লোকজন কেমন করে যেন আমাদের দিকে তাকিয়েছিল। আমি নিজেও বিশ্বাস করতে পারছি না আমি এইভাবে কথাগুলো বলতে পারবো। কিন্তু শেষে আমি এটা কি বললাম? আমি আর কিছু না বলে অফিসের দিকে রওনা দিলাম। একটা জিনিস বুঝলাম না, ওকে এই কথা বলার সাহস কি করে হলো? সত্যি কি অধরাকে আমার ভালো লেগে গেছে? এটা কি করে সম্ভব? হয়তোবা হ্যাঁ, একটা মানুষের পেছনে ছুটলে, ওর কথা সারাক্ষণ মাথায় বিরাজ করলে ওকে নিয়ে এমনিতে ভাবাই, এই ভাবনাটা মনের ভিতর একটা জায়গা দখল করে রাখে। কিন্তু আসলে কি ওকে আমার ভালো লেগেছে? আমি রিকশায় উঠে যখন অফিসে যেতে লাগলাম আর অধরা ঠিক তখনই দাঁড়িয়ে থেকে এক দৃষ্টিতে তাকিয়েছিল আর নিশ্চয় ভাবছিল এই ছেলেটা কেন এমন কথাটা বলল। এরপর অনেকটা দিন কেটে গেছে।
আমি আমার মতো চলতে থাকি, অফিসে কাজ করতে থাকি। কিন্তু এই চলার মাঝে বা দিন অতিক্রমের মাঝে এই ভালো লাগার অনুভূতিটা আমাকে ঠিকমতো থাকতে দেয় না, ঘুমাতে দেয় না। অফিস করার এক পর্যায়ে সাখাওয়াত ভাই বলল, আমার সাথে কে যেন দেখা করতে এসেছে। ওই দিন অধরার সাথে কথা বলার পর আর ওর সাথে দেখা হয়নি। ওইদিকে শিহাব আর শিহাবের সাথে থাকা ছেলেগুলোর কোনো খোঁজ নেই। আসলে ওরা আজকে এই এলাকায় তো কালকে আরেক এলাকায়। আমি রিসিপশনে গিয়ে দেখি অধরা বসে আছে। ওকে দেখে আমি একটু অবাক হলাম। এই মেয়ে এখানে কি করে? আমার অফিসের ঠিকানা কিভাবে পেল? আসলে আমি যখন ওদের অফিসে গেলাম তখন জিজ্ঞেস করেছিল আমায় কোথা থেকে এসেছি। তখন আমার অফিসের নাম আর আমার নাম রেজিস্টার খাতায় লিখে রেখেছিল। নিশ্চয় ওখান থেকেই আমার অফিসের ঠিকানাটা অধরা পেয়েছে। আমি একটু ইতস্তত করে বললাম, আপনি এখানে হঠাৎ? অধরা একটু চুপ করে রইল। বাম হাত দিয়ে কিছুটা চুল কানে গুজে নিল। ও হয়তো কি বলবে ভেবে পাচ্ছে না, বা কি বলবে সেটা বলার জন্য প্রস্তুত হচ্ছে। আমি কিছু বলতে যাব, ঠিক তখন অধরা বলল, আপনি এই কয়েকদিন আমার জন্য রাস্তার মোড়ে অপেক্ষা করেননি কেন? আমি বেশ অবাক হলাম। এই মেয়ে বলে কি? আমি কি বলবো কিছুই বুঝতে পারছি না। অধরা নিচের দিকে তাকিয়ে ইতস্তত হয়ে আবার বলল, আমি বিষয়টা বুঝতে পেরেছি। আপনি চাইলে রোজ রাস্তার মোড়ে অপেক্ষা করতে পারেন। এই কথাটা বলেই অধরা চলে যায়। ও কিসের ইঙ্গিত করেছে এটা নিয়ে আমি বেশ ভাবলাম। আমি ভেবেছিলাম ও হয়তো আমাকে আরও অনেক কিছু শোনাতে এসেছে, কিন্তু বিষয়টা এমন হয়ে যাবে আমার মাথায় আসছে না। আসলে একটা মেয়ের পিছনে যখন একটা ছেলে সারাক্ষণ ঘুরঘুর করে, তখন মেয়েটা আকাশকে অনুভব করতে থাকে, প্রজাপতির মতো ওড়ার চেষ্টা করে, মাঝে মাঝে রেগে গিয়ে আকাশ থেকে বৃষ্টি নামিয়ে দেয়। কিন্তু হঠাৎ করে যখন ছেলেটা মেয়েটার পেছনে ঘোরা বন্ধ করে দেয়, তখন মেয়েটা একটু হলেও অনুভব করে এই আকাশের সাদা মেঘ আর বৃষ্টিকে। আর এই অনুভবটা মনের ভিতর বিষণ্ণতা তৈরি করতে সাহায্য করে। আমি ভাবি রোজ রাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকতে কেমন লাগবে আমাকে। নতুন এই এক্সট্রা চাকরিটা নিতে হবে, আর এই জন্য সামনের পথটা না হয় আমি তৈরি করে নেব। শূন্যস্থান ফিল আপ করেই ছাড়ব, যেহেতু উত্তরটা নিজেই আমার কাছে এসে সায় দিয়ে গেছে। গল্পটি এ পর্যন্তই। আমাদের আজকের গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। আর পুরো গল্পটি শেষ পর্যন্ত শোনার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।